we have all noticed that we find that there are authors and authors and authors, poets and poets and poets. Social media খুললেই আমি এই কবিতা লিখেছি, আমরা 4-5 জন মিলে একটা কবিতা ক্লাব করেছি, আমরা আমাদের কবিতা পড়ছি। মোর অফেন দ্যান নট সেরকম অনেক কবির সঙ্গে আমারও আলাপ আছে, যে তারা যারা ক্লাবটা খুলেছে না, তারা সন্ধ্যেবেলা যারা বসে তারা প্রত্যেকেই কিন্তু কবি, বাইরের কেউ কিন্তু আসে না, ওরা নিজেরাই পড়ে, নিজেদেরই শোনায়। সেটা অন্যায় নয়, কিন্তু একজন কবি যে আরেকজন কবির কবিতা শুনতে পারবে না তা তো নয়, তাদের শোনাটা দরকার। সেই কারণে আজকের এই যে সাবজেক্ট, they have said that who's going to be a novelist, who's going to read your next novel? A novelist. আমার মনে হয় what the subject is driving at is, are we having too many novelists, not so many readers? Or readers are there, but the number of novelists are far outnumbering the number of readers. যেমন আবার উল্টো দিকে গায়ক, সবাই গান গাইছে, শ্রোতা কি থাকছে? গায়কের যে শ্রোতা হতে বাধা কেউ বলছে না। ইনফ্যাক্ট যে কোনো প্র্যাকটিশনার অফ মিউজিক or practitioner of literature must engage in reading other literatures, other books, otherwise তার তো wholesomeness আসবে না। এখন এমতাবস্থায় what is the way forward? এর একটা বাণিজ্যিক দিকও আছে। আজকাল লোকে, বাচ্চারা তো দেখতেই পাচ্ছি যে বই পড়তে চায় না, সবসময় আমরাও করি, এই চলছে। সো বই আজকাল আর কেউ দোকানে গিয়ে কেনা বন্ধ হয়ে গেছে, সিনেমা হলে গিয়ে দেখা তাও চালু হয়েছে ওই আমাদের মাল্টিপ্লেক্স হওয়ায়। আর একটা মাল্টিপ্লেক্সে গিয়ে আপনি সিনেমা দেখবেন, a family of 3 will be pushed back by about 4,000 rupees. হ্যাঁ, খাওয়া দাওয়া, আপনি এইটুকু কোল্ড ড্রিঙ্কস খাবেন, এত বড় কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে, হ্যাঁ, তো রয়েছে। কিন্তু ইট ইজ মেকিং থিংস অ্যাট্রাক্টিভ। রেডিও শোনা বন্ধ হয়ে গিয়েছিল, এফএম হয়ে রেডিওটা ভালো হয়েছে। এবার একটা ভাবা দরকার যে যারা বইগুলো ছাপে, যদি আদৌ ছাপে, তাদের তো একটা করে খেতে হবে, তাদের তো পেট চালাতে হবে। হাউ উইল দে গো ফরওয়ার্ড? এত লেখা হলে তাদের বই ছাপে কারা? এবার এরকম অনেক অথর আমি জানি যে তারা নিজেই পয়সা দিয়ে ছাপে, তাই না? সবার তো সেই ক্ষমতা নেই, নিজে পয়সা দিয়ে ছাপে, 2000 কপি বেরোবে, আমি 1000 কপি কিনবো, কি 1500 কপি আমি কিনবো, আর বাকি 500 আপনি বিনা পয়সায় বিলি করে দেবেন, পরে আমি টাকা দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, লেখাটা অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে ইটস আ নিড অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে আমিও লিখি, অলসো র্যান, আমার বই বেরোয়। আরো খারাপ, এই যে অথার্স দেখছেন না, মেনি টাইমস এই বই একটাও নিজের লেখা নয়, they are all shadow written, they are manufactured like mass manufacturing. বছরে 10টা 12টা 15টা 20টা বই বেরোচ্ছে। সোশ্যাল প্রেস্টিজ খুব বাড়ে অথার বলে। হ্যাঁ, এই অবস্থায় পাবলিশারদের অবস্থাও ভালো না, কারণ আজ আমি কিন্ডার আছে, আমার অ্যামাজন আছে, আমার বহুদিনের পুরনো বন্ধু, অত্যন্ত গুণী মানুষ দেবকুমার মিত্র, আমরা আলোচনা করছিলাম আপনার আসার আগে, যে আমার বইটার দাম 700 টাকা। অভিক বলছিল আমাদের বইটার দাম 700 টাকা, ভালো বই। দেখলাম কি করব, বাড়ি গিয়ে দেখলাম অ্যামাজনে 550 টাকায় পাওয়া যাচ্ছে, ওটা আমি কিনে নিলাম। পয়সাটা সেখানে একটা ফ্যাক্টর হচ্ছে। এই এত লেখক, তার মধ্যে সারবস্তু কতটুকু? এত লেখক, এটাও কি সত্যি যে সংখ্যার নিরিখে
as far as the numbers of readers are concerned, whether that has outnumbered the number of readers, or there are not enough readers who would want to read such stuff. এটাও তো আছে, হয়তো পড়েই না, কিন্তু লোকের কাছে আরে আজকাল বইয়ের কভার রিলিজ হচ্ছে, করে দেয় বই কভারটা লঞ্চ হচ্ছে, ছবি উঠবে, পেজ 3-তে বেরোবে, হ্যাঁ এইরকম এর জন্য হবে। এরকম সুন্দর শিল্পা আর সঞ্জয়ের এই যে একটা অনবদ্য ক্রিয়েশন, একটা লাইব্রেরির পরিবেশ, একটা আর্ট গ্যালারির পরিবেশ, এরকম একটা ক্যাফে, মানে থ্যাঙ্কস টু দেম, হ্যাটস অফ টু দেম, এইটুকু টাইমের মধ্যে ট্রাইব এরকম একটা জিনিস করতে মানে করছে, রেগুলার করছে। আমারও তো আশা হয় না আজকের এই আলোচনা, এরা সবাই অত্যন্ত গুণী মানুষ, ওরাও বলবে, হ্যাঁ মানে আই অনলি হোপ দ্যাট more of this tribe increases, the tribe that they belong to, both of them, it grows. কিন্তু এই যে এখানে আসবে আজ, এখানে ও কিন্তু 4টে প্রেস ডাকেনি। এখানে যদি একজন ওয়ানাবি অথর বা আমার একটা বই বেরিয়েছে পুশ সেল করে দিয়েছি, সে আসতো, সে কিন্তু পেছনে 4টে ক্যামেরা নিয়ে ঢুকে পড়তো। হ্যাঁ, ও কিন্তু করেনি, কারণ ও জেনুইনলি একটা সিরিয়াস আলোচনা চায় এবং একটা সিরিয়াস অডিয়েন্স চায় যারা এটা নিয়ে মাথা কামাবে। আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট। তবে তার মানে নয় যে মানুষ বেশি লিখলেই গার্বেজ বেরোবে, তাও নয়, মোর দ্য মেরিয়ার, কিন্তু সেটা একটা স্ট্যান্ডার্ডের হতে হবে। আর স্ট্যান্ডার্ডটা কি বিচার করবে, এবার একটা কথা। এসব নিয়েই উই উইল হ্যাভ আ ভেরি ভেরি ফ্রেন্ডলি ডিসকাশন। এরা আমার থেকে অনেক ভালো কথা বলে। দীপ কিন্তু বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, কম্পিউটার সায়েন্টিস্ট, আইএসআইতে পড়াশোনা করেছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জন্য হি ইজ এ সায়েন্স ফিকশন রাইটার এন্ড পাবলিশার। হ্যাঁ, ওর এটার নাম, যে বইটার নাম কল্পবিশ্ব, যেটা বেরোয়। আচ্ছা, অভিক সেলিব্রেটেড অথর, নাম করা বই দারাশুকো, ইকোনমিস্ট বাই ট্রেনিং ফ্রম প্রেসিডেন্সি কলেজ, ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং অ্যাক্টিভিস্ট। সম্রাট রয়েছে, সম্রাট অদ্ভুত জিনিস একটি, সম্রাট এনভায়রনমেন্টালিস্ট। তবে আমরা এখন কিছু, যেমন আমি জবের থেকে আমি বলি কি করেন, আমি অনেকদিন HR-এ কাজ করেছি, করে বেশ বহু বছর ধরে নিজের একটা সেট আপ রয়েছে, সেখানে কিছু কাজ হয়, ওই HR নেওয়া হয়, কমিউনিকেশন নেওয়া হয়। যারাই আমরা চাকরি চলে যায় আমাদের, হ্যাঁ মানে আর কোনো কোম্পানি নেয় না, আমরা কনসালটেন্ট হয়ে যাই। আমার মতো শিল্পারা যেমন জোর করে কোম্পানি ধরে রাখতে চেয়েছে, ছেড়ে দিয়ে এসছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, তারপরে আমার করে খেতে হয় এইসব করে। হ্যাঁ, ওরা আমাদের পুরনো HR এর বন্ধু। আচ্ছা, এবার ও এনভায়রনমেন্টালিস্ট, অনেকেই কিন্তু এনভায়রনমেন্টালিস্ট আছে, ওয়ান্স এগেইন অথরের মতো। হ্যাঁ, সবাই এনভায়রনমেন্টালিস্ট। হ্যাঁ, কিন্তু ও জেনুইনলি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, আর হয়ে গেছে কাজ করে। কিন্তু ও আবার রেকর্ড ব্রেকিং সাইক্লিস্ট, কারণ ও এনভায়রনমেন্টালিস্ট, ধোঁয়া বেরোবে না যে গাড়িতে চড়বে, সেই জন্য সাইকেলে যায়। বাট হি ইজ আ রেকর্ড ব্রেকিং সাইক্লিস্ট। সেটা একটা খুব একটা অন্যরকমের দিক। দেখুন এই যে প্যানেলটা, এটা কিন্তু একেবারেই অন্য রকমের একটা প্যানেল, মানে ইটস ভেরি হেট্রোজেনিয়াস প্যানেল। আর অবশ্যই রয়েছে আমার বন্ধু দেবকুমার মিত্র। দেবু খুব অঙ্কের ছাত্র, ভালো ছাত্র। দেবু ইজ আ অথর। দেবু অনেক দিন থেকে ওই যেগুলো মাইন্ড গেমস বলে, ম্যাথমেটিক্যাল পাজলস, কঠিন কঠিন জিনিস, সেই সব নিয়ে দেবু একদম অথরিটি। প্রচুর রেগুলার কলম বেরোতো টেলিগ্রাফে, বই বার করেছে। হি ইজ আ লাভলি পেইন্টার। এই সমস্ত পেইন্টিং দেবুর একটা এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, he is a superly talented person, দেব কুমার মিত্র। আর শহরের বিখ্যাত কুইজার এবং কুইজ মেন্টর, প্রচুর পড়াশোনা করেছে। হ্যাঁ, তো দেবুকে দেখতে পাচ্ছেন না আপনারা, পেছন থেকে দেখা যাচ্ছে। ওর গ্রে হেয়ার গুলো সত্যি ইম্পর্টেন্ট, সত্যি ইম্পর্টেন্ট টু অল অফ আস, এন্ড a super human being. We know one another for more than 50 years now. তো তোমরা আমাদের কত বয়স বুঝতে পারছেন, তো both of us. তো আমরা এটা নিয়েই কথা বলবো। কে অভিক, ইউ উড লিড, বলো তোমার কি মত এই নিয়ে?
আচ্ছা, আমি সবার আগে আরম্ভ করি যেটা বিপ্লবদা খুব একটা সাধু ভাষায় একটা ভালো টার্ম ইউজ করলেন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে ম্যাসলোর একদম শিখরে থেকে আমি আরেকটু নিচে নেমে আসি। হ্যাঁ, কারণ বাণিজ্যিক, অর্থনৈতিক এবং আমার ইগো মেসাজের দিক থেকে যে কোনো লোকের সেখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা সত্যিকারে কম, এবং এত যে আমাদের মুড়িমুড়কির মতন অথর প্রত্যেক দিন উৎপাদিত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্টটা অনেক বেশি, সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা অনেক কম। আমরা অনেকে জানি যে বিশেষ করে শেষকালে গুরুদেব রবীন্দ্রনাথ দিনের শুরু করতেন একটি কবিতা দিয়ে। তার অনুপ্রেরণায় আজকে লক্ষ লক্ষ লোক সকালবেলাতে উঠে ফেসবুকে যান এবং দিনের শুরুটা করেন একটি কবিতা লিখে। সেই কবিতা প্রকাশিত হয় ফেসবুকে, সেই কবিতার সমৃদ্ধি হয়, সেই কবিতার সমালোচনা কম হয়, কিন্তু তার সেই কবিতার 100টি, মানে কোনো কোনো জায়গাতে 150টি, 200টি, 300টি লাইক পায়, অনেক কমেন্টস আসে, এবং কবিরা তার থেকে আরো বেশি অনুপ্রেরণা পায়। তো এই যে পুরো ধারাটা চলে আসছে আজকের দিনে, সেটা একটা প্রবলেম্যাটিক জিনিস তো বটে, কিন্তু সেই জিনিসটা আপনারা কেউ বন্ধ করতে পারবেন না, সেটা আপনি রোধ করতে পারবেন না। সেটা হচ্ছে যেটা বিপ্লবদার কথা আবার ফিরে যাচ্ছি, অলসো র্যান, অলসো পোয়েট, অলসো আমিও আছি বাজারে, আই অলসো এক্সিস্ট, সেখান থেকে চলে আসছে। তো বিকজ অফ দ্য ডিজিটাল মিডিয়া, বিকজ অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ইন উইচ উই লিভ ইন, এটা কিন্তু ইনএভিটেবল, এটা হবে এবং এটা হতে থাকবে। আচ্ছা, এইবারে একটা কথা জিজ্ঞেস করবো, বলে যাব যে অলসো র্যান সত্যি যদি হয়, আমিও আছি, আমিও কবিতা লিখি, আমিও গল্প লিখি, এই অলসো র্যান, এই দৌড়টা সকলে কেন কবিতা লেখা বা গান গাওয়াতে চলে আসে, অন্য জিনিসগুলোতে কেন যায় না? অনেক তো আই অলসো দিস হতে পারে, আই এম অলসো এন এনভায়রনমেন্টালিস্ট, সেটা কিছুটা আছে, কিন্তু এছাড়া বাকি আমিও ছবি আঁকি, সেটাও আছে। হ্যাঁ, কিন্তু আরো অনেক ভালো কাজ, আরো প্রচুর কাজ আছে, সেগুলোতে যায় না। সমস্ত এটা একটা এই লিটারেচার বা গান বা এইতে হয় কেন? ইজ ইট ইজি টু ডু? আমি একটু ওখানে ডিসএগ্রি করব, কেন আপনি দেখবেন, আপনি জাস্ট ফেসবুকে যাবেন বা লিঙ্কডইনে বিশেষ করে যাবেন, সবাই মানে এভরি থার্ড পারসন নয় কোচ, কিংবা সে মেন্টর, কিংবা সে স্টার্টআপ ফাউন্ডার, সে স্টার্টআপ ফাউন্ডার, অথবা সে অ্যাক্টিভিস্ট, অথবা সে এনভায়রনমেন্ট কিছু, সে একটা কিছু, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে কিছুর একটা বুকে রয়েছে। তো মানে এটা হচ্ছে সাহিত্য গোলাপ, কেউ হয়তো বলবে আমি টিউলিপ নেবো, কেউ হয়তো বলবে আমি ক্রিস্যান্থেমাম নেবো, এটা আমরা গোলাপে আছি আজকে। তো ওই বুকে থেকে সবাই গোলাপটা তুলে নিচ্ছে, অনেকে গোলাপটা তুলে নিচ্ছে, সেটা হচ্ছে অথর, কারণ তার একটা ট্রেডিশনালি একটা ক্রেডিবিলিটি রয়েছে, ট্রেডিশনালি তার একটা অরা রয়েছে। সেটা আমাকে বলো তো, সবার সবকিছু করতে হবে কেন? এটাও তো একটা ব্যাপার, ইচ্ছে মতো করতে পারে না। আমরা পলিম্যাথ, তো ওকে, আমরা তো পলিম্যাথ, আমরা তো সবাই রেনেসাঁস যুগে যদি আমরা বাস করি, then we have to be Renaissance people. I have to be a Renaissance man, somebody else has to be a Renaissance woman. না, আমরা যদি পলিম্যাথ না হলাম, আমরা যদি সবকিছুতে মাস্টার না হলাম, তাহলে জীবনটাই তো বৃথা বিপ্লবটা, কিছু তো করতেই হবে। অ্যাকচুয়ালি সবকিছু না হলেও অ্যাটলিস্ট কিছু একটা তো করতে হবে, মানে ফেসবুকে দেখাতে হবে যে কিছু একটা করছি আমরা, মানে প্রত্যেককেই দেখাতে হবে। এবং সেই জন্য মানে কবিতা লিখে একটা কিছু পোস্ট করা, মানে যেটা খুব সহজে কম জায়গায় করা যায়, মানে ফেসবুকের ভিজিবিলিটিটা তো যতটা বড়, সেখানে আমি একটা উপন্যাস লিখতে পারি না, কিন্তু একটা ছোট কবিতা লেখা বা একটা ফটোগ্রাফ দেওয়া, একটা ছোট পেন্টিং দেওয়া, এগুলো অনেক সেটা। এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং জায়গায় এসে গেছে অলরেডি, আপনারা শুরু করে দিয়েছেন। আমি বলছি যে সবসময় মুড়িমুড়কির মতো সাহিত্যিক উৎপাদন কেন হবে, বা আমাদের এই আলোচনার মধ্যে কতটা শ্লেষাত্মক জায়গা আছে। আমি যেহেতু জেনারেশন এক্স না ওয়াই না জেড আমি জানি না, 42,
তো আরে why? তো আমরা খুব সময়, একটা সুন্দর সময় আমার কৈশোর বা যৌবন বা এখন সময়টা কাটছে, যখন আমরা দেখেছি যে ওপেক ট্রেডের সময়টা, মোবাইল ফোন আসছে, ধীরে ধীরে ইন্টারনেট, তারপরে লিখতে পারা যায়। মজাটা হচ্ছে যে কোথাও গিয়ে যে অমলকান্তিরা হেরে যেত না, সে গানের মধ্যে লেখা হতো অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আজকে একটা মজার ব্যাপার হচ্ছে কোনো অমলকান্তি কিন্তু হারিয়ে যায় না, ঠিক আছে? এবার লিখলে কি সাহিত্যিক হওয়া যায়? সত্যি তো ভাই, ভাবলে কি ভাবুক হওয়া যায়? যে রেপিস্ট, সে রেপ নিয়ে ভাবে, সে ভাবুক, সত্যি ভাবুক, কিন্তু যে ভাবুকটা আমরা চাইছি সেই ধরনের ভাবুক কি সে? তাই সাহিত্য রচনা করলেই যে সে সাহিত্যিক হবার জন্য ফেসবুকে লিখছে সেটাও বোধহয় ঠিক নয়। ইভেন এখন যারা প্রথিতযশা মানুষ, যারা লেখক, তাদের বহু বই বিক্রি হয়, একদম যদি সেটাই ইয়ারস্টিক হয়, তাদের প্রত্যেকেরই হাতে খড়িটা কিন্তু তারা চোখে পড়ে গিয়েছিল কারণ এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লেখার মধ্যে অনেকটাই প্রমাণ আছে সেটা। আমি তাই বলছিলাম যে অনস্বীকার্য যে তার কোয়ালিটি কে ঠিক করছে। কারণ একটা লেখা যখন চটজলদি বেরোচ্ছে ইনস্ট্যান্ট কফির মতো, তখন ওই লেখাটা এইমাত্র শেষ হলো, এইমাত্রই আমাকে আপলোড করতে হবে, কারণ আমার এইমাত্রই আমার ভাবনার অ্যাকনোলেজমেন্টটা চাই। এবং বহু ক্ষেত্রেই অ্যাকনোলেজমেন্টটা আমরা চাই পজিটিভ হয়েছে, যে আমার মতো করে আমি যেটা ভেবেছি লোকে সেটাকে বলবে বেশ ভালো, বাহ, তুমি তারিফ যোগ্য, তোমার লেখা একটু অন্যরকম। এটা বোধহয় অমলকান্তিদের আরেকটা বিপদ। তখন অমলকান্তি রোদ্দুর হতে পারতো না, এখন রোদ্দুরের মধ্যে বোধহয় কোথাও দূষণটা হয়ে গেছে, কারণ একজন মেন্টার নেই। আগে যেখানে পাবলিশার যখন থাকে তখন একজন মেন্টার থাকে, যে সম্রাট এই লেখাটা এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই শব্দটাতে ভুল আছে, এটা দীর্ঘইয়া না হয় এটা রসই হতে পারে, এই 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 জায়গাটা বলে দেওয়ার মতো কেউ নেই। কারণ আমি যখন ফেসবুকে লেখা দিচ্ছি তখন আমি আমার মেন্টার, আমি আমার ভাবনার একমাত্র চালক এবং আমি বাহক। যদি কোনোভাবে কেউ নেগেটিভ কিছু লেখেন, সেই অর্থে নেগেটিভ যেটা আমার সাথে তার ম্যাচ করছে না, তখন কিন্তু অনেক জায়গায় দেখেছি সহনশীলতাটা খুব নিমেষের মধ্যে ওই খুব তাড়াতাড়ি ক্রস করে যায়, এবং তারপরে ঝগড়াঝাটিটা হয়, সেখানে কেউ লেখে ইনবক্সে এসো। এবং আমার তখন খুব আগ্রহ হয় ইনবক্সে কি হচ্ছে, যদি সিসিটিভি হয়ে চুপ করে শুনতে পারতাম। তো আমার যেটা মনে হয় যে আমাদের আলোচনা শুরু হয়েছে, মাইকটা রেখে দে, আমার মনে আমার মনে হয় হয় কোনো আওয়াজ মানে হচ্ছে। আমি ওনার জন্য বলছি যে ও আচ্ছা, আমার যেটা মনে হয় যে ফেসবুকে লেখাতে কোনো আপত্তি নেই, কিন্তু এবং প্রত্যেকের ভেতরে একটা সাহিত্য সত্তা আছে। সেই সাহিত্য সত্তা যদি আমাদের কজনের মধ্যেই, আরে আপনি ভালো লিখেছেন, বাহ ভালো লিখেছেন কবিতাটা, হ্যাঁ তাই, আপনি ভালো লিখেছেন, হ্যাঁ ভালো তাই, কিন্তু সেই কবিতাটা, সেই সাহিত্যটা কালকের দিনে দাঁড়িয়ে একটা রেনেসাঁস, একটা পরিবর্তন আনবে কিনা, একটা মাসকে ডেকে নিয়ে আসবে কিনা, সেটা কিন্তু প্রশ্নের জায়গা। আর লাস্ট পয়েন্ট বলি আমি আপনার হাতে মাইক দিয়ে দেবো, সেটা হচ্ছে সাহিত্য, কবিতা যেটা ফেসবুকে প্রতিদিন আমরা সকালবেলা লিখি, যেটা আপনি বলেছেন, সেটা কিন্তু খানিকটা প্রভিন্সিয়াল। মানে আপনি যদি খুব ভালো করে কর্ণাটকের কোন একটি গ্রুপে, ফেসবুকে গ্রুপে যান, তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যাবেলায় আমি দেখি কবিতা বা সাহিত্য খুব চর্চা করছে। ত্রিপুরার বাঙালি যদি হয়, আগরতলার বাঙালি খানিকটা, যে লংতরায় চলে যাবো ত্রিপুরা ছেড়ে, তারাও বাঙালি, তারাও কিন্তু সকালবেলা কবিতা লিখছে না। কবিতাটা বোধহয় অনেকটাই শহর কেন্দ্রিক বা টাউন কেন্দ্রিক। পশ্চিমবঙ্গ তথা যারা একটু আরবান কেন্দ্রিক, তাদের কিন্তু এই কবিতা বা সাহিত্য লেখার সময়টা রয়েছে। কারণ ওই দুঃখ পাওয়াটাও বড় লোকদের বিলাসিতা, একটা জায়গায় বলা হয়। দুঃখ পেয়ে কবিতা লেখা বা আনন্দ পেয়ে কবিতা বা সাহিত্য করা ফেসবুকে, সেটাও বোধহয় কোথাও আরবান বা প্রায় আরবান, সেমি আরবান একটা সোসাইটির মধ্যে রয়েছে। কারণ আমি যেহেতু একজন সাইক্লিস্ট, এনভায়রনমেন্টালিস্ট আমি কিন্তু নই, আমাকে বলা হয় কিন্তু আমি কোথাও নই। আমি হাজার হাজার কিলোমিটার সাইকেল চালাই আর মানুষকে খুব কাছের থেকে দেখি। বাংলাদেশে 31টা জেলা সাইকেল চালিয়ে দেখেছি, একদম চাচার সাথে আলের মধ্যে বসে সেই চাচা যখন অপূর্ব গানে মাঝিমালদার গান, তখন কিন্তু সে সাহিত্য বেরিয়ে আসে। সে নিজেই বানিয়েছে দুটো লাইন নাকি। সেই লেখাটা উনি পোস্ট করতে পারেন না, সেই লেখাটা আমি পড়তে পারি না। তাই এরকম সাহিত্যিক যদি ফেসবুকে বাই চান্স চলে আসে, আপত্তি কোথায়? যেসব
বইগুলো প্রতিদিন ছাপিয়ে বের হচ্ছে, যার ফেসবুক থেকে উন্নততর লেখক তাদের প্রিন্ট হয়ে তাদের নাম আসে, ইভেন প্রচ্ছদ সামনে বিক্রি হয়, অ্যাকচুয়ালি মার্কেটিং স্টাইল, তার এখন লেখক, যার ফেসবুকে লেখেন তার লেখক নন। তার মধ্যে অসংখ্য বই আছে, এটা পাতে দেওয়া যায় না, যেটা আপনি জাস্ট বলছেন মাত্র 2 থেকে 2.5 যে বই বিক্রি হয়। বাংলাদেশে এরকম কথা আমাকে বলা হয়, বাংলাদেশের লোকেরাই বলেন যে আমাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে লেখক আছেন, প্রত্যেক একজন কবি, কিন্তু বিশ্বাস করুন আমি ওর বই পড়তে পারি না, ও আমার বই পড়তে পারে না। একদম স্বগতোক্তি নয়, একদম স্টেটমেন্ট এটা। তা বই বেরোচ্ছে তো, বেরোক, আগেও বেরোতো, আজকেও বেরোবে। আমরা ঝেড়ে বেছেই বিভূতিভূষণ ইচ্ছাবতীটাকে মনে রাখি। ঠিক সেরকমই ফেসবুকে লেখা বেরোক না, নারী দেওয়া লেখাও তো কত পাই, কিন্তু ফেসবুকের শ্রী একটা বড় লিমিটেড, যতটুকু বন্ধু ততটুকুই লেখা। কিন্তু ওই কলেজ স্ট্রিটের ধুলো ঝেড়ে পুরনো বইয়ের যে বন্ধুত্ব, সেটা বোধহয় দেশ কাল সবকিছু অতিক্রম করে যায়। একটা ছোট জিনিস দেবু এখানে এলে ভালো হয়, কারণ এরপরে উনি বক্তব্য রাখবেন। ক্যান ইউ আরেকটা? না সে দরকার নেই, আমি আমার সকলকেই প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আলোচনাটা শুধু ফেসবুক কেন্দ্রিক বিষয় না, কারা লিখছেন এবং কারা বলছেন পড়ছেন, এটাই হচ্ছে মূল ব্যাপার। এত যে লেখা হচ্ছে, পড়ছে কে? মানে ছোটখাটো স্ট্যাটিস্টিক্স দেখলেই দেখা যায় এত বই কেউ পড়ে না। আর তাহলে এত বই কি বিক্রি হয়, সেটাও একটা প্রশ্ন। বাণিজ্যিক জায়গা থেকে দেখতে গেলে আমি একটা যদি লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, দ্য চান্সেস আর এখন আজকাল ওই হঠাৎ করে একজন চেতন ভগত বা অশ্বিন সাংভি হতে পারেন, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয়। মানে আমি লিখেই জীবন কাটিয়ে দেবো এরকম যদি কেউ ভেবে থাকেন, তাহলে এই সংখ্যাটা মানে খুবই ডিফিকাল্ট। মানে এই জিনিসটা কিন্তু কবিতা লেখার ক্ষেত্রে তো বহুদিন আগে প্রমাণিত হয়েছে যে কবিতা না খেতে পেয়েই মারা যায়। হ্যাঁ, সেটা আজকে সত্যি নয়, এবং যেত না আজকেও। কিন্তু বিষয়গুলোর যে মানে একটা গভীর বিষয় নিয়ে একটা গভীর জায়গায় আলোচনা, যেমন দীপ সায়েন্স ফিকশন নিয়ে সম্পাদনা করেন, দেখেন মানে দীপও ভালো করে বলতে পারেন যে সায়েন্স ফিকশনের যে ধারাটা আমাদের এখানে প্রচলিত রয়েছে, সেই ধারাটা তো ঠিক সায়েন্স ফিকশনের ধারা হিসেবে বলা যায় না। তার কারণ ওনারা একটা সিরিয়াস কাজ করেন, ওনারা সায়েন্স ফিকশন নিয়েই কাজ করেন বলে একটা সিরিয়াস কাজ। বাকি যেগুলো এমনি ম্যাগাজিনে সায়েন্স ফিকশন বলা হচ্ছে, বা অভিক যে ধরনের বই লিখেছেন দারাশুকো নিয়ে, একটা রিসার্চ, একটা আমি জিজ্ঞেস করছিলাম কতদিন সময় লেগেছে, 2-2.5 বছর একটা সময় লেগেছে বিষয়টাকে ভাবতে। তারপরে তো লেখার একটা সময় আছে সবটা কিছু নিয়ে। এই জিনিসগুলো, এই যে ভাবনা চিন্তা করে একটা লেখা, আর এই যে চটজলদি একটা কিছু লিখেছিলাম বা চটজলদি একটা ইয়ে করলাম, এই কালোজয়ী ফালোজয়ী এগুলো অনেক পরের কথা। ইভেন আমি একটা বইটা সিরিয়াস কিনা সেটা বিচার করবে কে পড়বে, মানে আমার এই জিনিসগুলো অনেক বেশি আমার কাছে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বলো যে অভিজ্ঞের কাছ থেকে শুনতে চাই। আমি সম্রাট যেটা বললেন যে ঠিকই বলেছেন যে ফেসবুকে লিখতে তো কোনো অসুবিধা নেই। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, আমার এক্সপিরিয়েন্সটা খুবই রিজিওনাল। কারণ আমি গত কয়েক বছর, আমরা যেহেতু সায়েন্স ফিকশন বাংলায় কল্পবিজ্ঞান যেটা বলে, সেটা নিয়ে আমরা 2015 থেকে কাজ করছি। মানে তার বাংলায় কল্পবিজ্ঞানের হিস্ট্রি অলমোস্ট 150 ইয়ার্স পুরনো, কিন্তু লাস্ট 20 থেকে 30 বছর মানে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন বাংলায় মানে সেটার নামে একেবারে মানে যা ইচ্ছে লেখা চলছিল। মানে কেউ সেরকমভাবে পড়াশোনাও করতো না সায়েন্স ফিকশন নিয়ে, ওটাকে একটা শিশু পাঠ্য বিষয় হিসেবে ধরা হতো। মানে ওর মধ্যে যে কোনো সিরিয়াস কিছু এফোর্ট লাগে, মানে যে কেউ একটা অ্যালিয়েন রোবট এরকম কিছু একটা ঢুকিয়ে দিয়ে সায়েন্স ফিকশন লিখতো, এবং সেগুলো ছাপাও হতো, বইও বেরোতো, বড় বড় পত্রপত্রিকায় ছাপা হতো। তো আমরা ঠিক করেছিলাম যে না, এটা যে একটা মানে সারা পৃথিবীতে একটা মানে সায়েন্স ফিকশন নিয়ে চর্চা চলছে, একটা বড় কাজ হচ্ছে, এবং এটা থেকে কিভাবে সামাজিক এবং পারিপার্শ্বিক বিষয়গুলোকে তুলে ধরা যায় সায়েন্স ফিকশনের থ্রু দিয়ে, ভবিষ্যৎটাকে দেখার একটা জানলার মতো এটাকে ব্যবহার করা যায়। এবং সেইভাবে আমরা একটা ওয়েব ম্যাগাজিন, প্রথমে জাইন কালচার যেটা বিদেশে চলে, ওটা আমরা শুরু করি, এবং সেখান থেকে তারপর নেক্সট আমরা আস্তে আস্তে কিছু এডিটেড ভলিউম তৈরি করি, এবং শেষ পর্যন্ত আমরা মানে পাবলিশিংও শুরু করি। তো পাবলিশিং শুরু করার পর, এবং যেহেতু আমাদের জাইনটা ওয়েবসাইট, তার জন্য আমাদের ফেসবুকে অনেকটাই এফোর্ট দিতে হয় যাতে লোকের চোখে পড়ে, কারণ আমাদের জাইনটা পুরোপুরি একদম ফ্রি, এবং পুরোটাই আমাদের কন্টেন্ট ওয়েবসাইটেই থাকে। তো এই ফেসবুকে গত 5 বছর ধরে আমি অ্যাকচুয়ালি
মানে খুব ভালোভাবে লক্ষ্য করেছি, বিশেষ করে বাংলায়। যেমন সম্রাট বললো যে আমাদের এখানে যেভাবে সকালে উঠে কবিতা লেখা হয় সেটা হয়তো মারাঠিতে হয় না। তো সেটা আমি একটা খুব অদ্ভুত কিছু আমি স্পেসিফিক কেস স্টাডি বলা যায়, এটা আমি দেখেছি। আমার ধারণা, এটা আমি দেবকুমার দার সঙ্গে কথা বলেছিলাম যে এরকম বাইরে কোথাও মোস্ট প্রবাবলি হয়নি যে ফেসবুক সাহিত্যের ক্ষেত্রে, অ্যাটলিস্ট বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেভাবে এফেক্ট করেছে সেটা বাইরে কোথাও হয়নি। তার কারণ হলো ফেসবুকে, মানে আপনারা হয়তো যারা আছেন তারা সবাই হয়তো জানেন না, ফেসবুকে বাংলা সাহিত্যের ওপর অসংখ্য গ্রুপ রয়েছে। মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারে আমি মানে বিশ্বাস করি না যে এত গ্রুপ আছে। এবং সেই গ্রুপগুলোতে অনেক সময় কনস্ট্যান্টলি লেখা চলতে থাকে, মানে অনেকেই লিখে যাচ্ছে। মানে এবং গ্রুপগুলো অনেক সময় কমন গল্পের গ্রুপ আছে, কিছু জড় ধরে গ্রুপ আছে, যেমন থ্রিলারের গ্রুপ, কিছু সায়েন্স ফিকশন গ্রুপ, কিছু ভূতের গল্পের গ্রুপ। হ্যাঁ, এবং রিসেন্ট লাস্ট 2 বছর থেকে 3 বছর আমি একটা দারুণ ট্রেন্ড লক্ষ্য করছি। সেটা হলো এই গ্রুপগুলোর সঙ্গে কিছু পাবলিশার তারা একসঙ্গে একটা কোলাবোরেশনে আসছে গ্রুপে। এবং এক একটা গ্রুপ, এগুলো কিন্তু মানে খুব কম লোক থাকে না, মানে ধরুন 60, 70, 80, 1 লাখ, মানে এত লোক থাকে একটা গ্রুপে। এবং সেখানে ধরুন দিনে অন্তত 100 থেকে 150টা গল্প পড়ছে এই গ্রুপগুলোতে। মানে 1% লোক লিখলেও বা 0.5% লোক লিখলেও এত গল্প পড়ে। এবার পাবলিশাররা করছে যে এই গ্রুপগুলোতে যে গল্পগুলো সবচেয়ে বেশি লাইক করছে, শেয়ার করছে, যত কমেন্ট পড়ছে, সেই গল্পগুলোকে নিয়ে তারা বই তৈরি করে ফেলছে। বা সেই গল্পগুলো মানে যারা লিখছে তাদেরকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করে তাদের থেকে একটা নোভেলা বা কিছু একটা তৈরি করা হচ্ছে। এবং সেগুলো এরপর সেগুলোকে মানে পাবলিশ হয়ে সেগুলো বইগুলো বেরোচ্ছে। তো এটা একটা খুব মানে ইন্টারেস্টিং কেস স্টাডি। আমি যেটা দেবকুমারদার সঙ্গে কথা বলেছিলাম যে এইরকম ব্যাপার হচ্ছে, এটা বোধহয় আর কোনো ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার এটা হয়নি এখনো পর্যন্ত। এটার ভালো দিকও আছে, যেমন বলছে যে অনেক অচেনা লেখক উঠে আসছে যারা ভালো লিখছে, কিন্তু তার সঙ্গে তার থেকে বেশি বোধহয় অনেক এমন লেখা উঠে আসছে যেগুলোর খুব ঘোরতর সম্পাদনার দরকার ছিল, এডিটিং এর দরকার ছিল, যাদের মেন্টরশিপের দরকার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাবলিশারদের কাছে ব্যাপারটা যে এই লেখাটায় 1000 জন লাইক দিয়েছে, তো 1000 জনের মধ্যে যদি 500 জন এটা বই হিসেবে বেরোলে যদি কেনে, তাহলে আমার একটা অ্যাটলিস্ট এডিশন উঠে আসবে। কারণ বাংলায় সত্যি কথা বলতে এখন 500টা বোধহয় বেশি বলে ফেলছি, মানে একটা এডিশন হয়তো বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ড আসার পর বাংলার বইয়ের ক্ষেত্রে এডিশন যে কত হয় সেটা মানে কেউ বলতে পারবে না এখন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি ইনফ্যাক্ট আমি মানে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম লাস্ট 2 বছর বইমেলায়, এই আমাদের সামনে 29টা বইমেলা, বাংলা কলকাতা বইমেলা শুরু হচ্ছে। বইমেলায় যত নতুন বই বেরোচ্ছে, আমি জানি না কোনো স্ট্যাটিস্টিক তৈরি হয় কিনা, যদি স্ট্যাটিস্টিক তৈরি হয় আমি জানি 80% বই শুধু ভূতের আর গোয়েন্দা গল্প। একদমই। বিশেষ করে ভূতের গল্প। আমি জ্যোতিষও আছে, কিন্তু আপনারা যদি 12টার পরে যে কোনো বাংলা টেলিভিশন চ্যানেল খোলেন, সব জায়গায় জ্যোতিষ এবং পাথর। আর আমরা আমাদের সমস্যা, সরি একটু ইয়ে করলাম, আমাদের সমস্যা হলো যে দেখুন আমরা একটু আগে আলোচনা করছিলাম এই যে এত লেখক সবচেয়ে বেশি ভারতবর্ষে, বাংলার ব্যাপারটা জানি না, হয়তো তার মধ্যে হয়তো বাংলা বেশি। আমরা তো প্রচুর মানে কুসংস্কার এর দিকে যাব না, এবং আমাদের বিজ্ঞান চেতনা মঞ্চ আগ্রুম বাগ্রুম অনেক আছে আমাদের। হ্যাঁ, যত বেশি বিজ্ঞান চেতনা মঞ্চ আমরা করছি, যত পাড়ায় গ্রামে ডাইনি হিসেবে কাউকে মেরে ফেললো তাদের অ্যারেস্ট করার চেষ্টা করছি, 2টো বক্তৃতা দিচ্ছি, সেই লোকগুলোর হাতেই দেখবেন। আমি কিন্তু কারো বিশ্বাস নিয়ে কিছু বলছি না, 10টা আঙুলে 10টা তারা পাথর পড়েছে, হতেই পারে। তার মানে বাংলা যারা ভিউয়ারও যা শেষ পর্যন্ত, কারণ এখন লোকে ভিউ করে, এখন লোকে আর কতটা করে আমি জানি না। হ্যাঁ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু গ্রহরত্ন নিয়ে কাজ। তো ফলে বাঙালি নাকি ফরওয়ার্ড লুকিং, গ্রহরত্ন বিশ্বাস করলে যে ব্যাকওয়ার্ড লুকিং আমি বলছি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোয়ালিটি টাইম অন, দেখুন আজ আমরা পড়েও শিখি, আমরা দেখেও শিখি, ঠিক আছে,
তো আমাদের যেটা এয়ার টাইমে বেশিরভাগ এয়ার টাইম হচ্ছে রেপ, মার্ডার, গোষ্ঠীদ্বন্দ্ব। আপনি সকালবেলা একটা খুলে দেখুন যে কোনো চ্যানেল একটাও ভালো খবর আপনি পাবেন না। ফলে আমাদের বইপত্র নিয়ে আলোচনা, ভালো জিনিস পড়া শোনা, এতে আমাদের এয়ার টাইমও তো নেই। ন্যাশনালি ডিস্টোপিয়ায় আছি তো। রাইট। হ্যাঁ, তো ফলে এই ওই যে বই ভূতের গল্প, ভূতের গল্প হোক না, ভূতের গল্প খুব ভালো জিনিস, ভূতের গল্প ভালো জিনিস। মজার কথা একটা লাইন, যখন বই বিক্রি কমে যাচ্ছে সিগনিফিকেন্টলি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখা বেড়ে যাচ্ছে। রাইট। হ্যাঁ, এবং হ্যাঁ। এটা নিজেদের মধ্যে স্বীকৃত যে গুরু ফাটিয়ে দিয়েছে, এটা ছুঁয়ে গেল, মন ছুঁয়ে গেল, কবিতার ক্ষেত্রে কেটে একটা গেল। খুব ইন্টারেস্টিং হ্যাঁ। টার্ম তৈরি হয়েছে, কবিতা ভাষা দিলাম। কবিতা মানে ভাষা, ভালোবাসা। আচ্ছা, এটা একটা নতুন ভাষা। এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে আমাকে একজন লিখছে পোস্টাল। ভালোবাসা দিলাম। পোস্টালাম বুঝিনি, হ্যাঁ, এখন পোস্টাই। পোস্টালাম এখন নরমাল শব্দ। হ্যাঁ। তার মানে ফেসবুকের যে ভাষা, সেটা কি আজকে 2020 সালে যখন দাঁড়িয়েছে, আর সামনে আবার একটা বই মেলা, তার মানে কি এখন সাহিত্যের ভাষা বদলাচ্ছে? কারণ যখন আমি একটা ক্যারেক্টার এস্টাবলিশ করবো আমার লেখায়, সাপোজ দারাশুকু লেখক বিখ্যাত সবিকদার একরকম ভাষা, আর এই জাস্ট পেছনে আমার এক সময় কলেজ ছিল, সাউথ সি ডে কলেজ, সে পোস্টালাম বলে, কুল বলে, ডিউড বলে, হাই কিসব বলে আমি জানি না, যে টিকটক সময়, তখন যখন ক্যারেক্টারটা এস্টাবলিশ করছি, তখন যে 2020 ভাষাতে লিখতে হচ্ছে, ন্যারেশনটা আমার অন্য কিছু হতে পারে। তাহলে আমি সেটাই বলছি, ফেসবুক কি তাহলে রিডারদের কারা পড়ছে, তারাই কি পড়ছে যারা 2020 সালের ভাষাটাকে ঠিক আয়ত্ত করতে পারে, তারাই কি বলে কুল হয়েছে? আমরা কত সেটা কি পারছি না? ভাষা বলুক ওরকম, কিন্তু তার যদি কিছু ওজন থাকে, কিছু তার মধ্যে Obvious, সারবস্তু obvious, থাকে, obvious. ওটা তো এক্সপ্রেশন, বাইরের ব্যাপার। ভেতরটাই যে কি সেটাও তো অবভিয়াসলি, বললাম কথা। Exactly. হ্যাঁ, অভিনয় কিছু বলতে চাইছে। আমি দেবকুমারদার যে প্রশ্নটা ছিল সেটাতে আমি ফিরে আসছি, যে বাণিজ্যিক দিকটা, যে আজকের দিনে রাইটার, যেটা আগে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল, কিন্তু আমি সবার জন্য বলছি এটা, যে আজকের দিনে একজন লেখক লেখার থেকে তার সেই শিল্প কৃষি থেকে কতটা উপার্জন করতে পারেন বা কি তার রয়েছে, আমি কিছু স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি, যেটা আপনি ইউজুয়ালি হয়তো গুগল করে দেখলে পাবেন না। সেটা হচ্ছে এই যে নাম্বার ডিফার্স, 80,000, 82,000, 85,000, কোন বছরে কিরকম বাজার রয়েছে সেই হিসেবে 80,000 আমরা একটা বেঞ্চমার্ক ধরি। 80,000 বই অ্যাক্রস অল ল্যাঙ্গুয়েজেস শুধু ভারতবর্ষে ছাপা হয় প্রতি বছর, প্রথম স্ট্যাটিস্টিক। দ্বিতীয়, এই 80,000 বইয়ের 80% 2 থেকে 2,500 কপির বেশি উতরোয় না। তার মানে আমার 65,000 বেশ হয়ে গেল। এই বাকি যে 15,000 রইল, সেই 15,000-এ 3টে স্তর বা শ্রেণী আছে। একটা স্তর হচ্ছে যেটা 5,000-এ গিয়ে ঠেকলো, দ্বিতীয় স্তর হচ্ছে যেটা 7,000 কপি বিক্রি হলো, তৃতীয় স্তর হচ্ছে 10,000 বা তার বেশি। আমাদের যে মাপকাঠিগুলো রয়েছে, কোনটা ভালো বই, কোনটা নাম করা বই, কোনটাকে আমরা বেস্ট সেলার বলছি, এটা আমি সম্পাদকদের থেকে আমি বলছি, কেন আমি সম্পাদকদের সাথে আমি যুক্ত রয়েছি গত 4-5 বছর ধরে, বিভিন্ন সম্পাদক। তো তারা যেটা বলছেন সেটা হচ্ছে, আমরা 10,000 কপি যদি আজকে নন ফিকশন তাতে বিক্রি হয়, সেটাকে আমরা বেস্ট সেলার বলে গণ্য করি। কেন? বিকজ স্ট্যাটিস্টিক্যালি তার সংখ্যা এতই কম, তাই জন্য সেটাকে আমরা বেস্ট সেলার বলে গণ্য করি। কিন্তু যদি ফিকশন হয়, সেক্ষেত্রে 10,000-ও অনেক বড়, সেটা 6, 7, 8, সেটা একটু ভেরিয়েবল ফিগার, একটু ধোঁয়াটে, সেখানে জিনিসটা হচ্ছে। ঠিক আছে, আরেকটা আমি জাস্ট ছোট্ট পয়েন্ট রয়েছে আমার, সেটা হচ্ছে যেটা আমাদের মেইন প্রসঙ্গ, are there more writers than readers, এবং আমার নেক্সট বইটা কে পড়বে। আমার নেক্সট বইটা যদি কোনো রাইটার বা অথর পড়ে, কোনো প্রকৃত রাইটার পড়ে, আমি কিন্তু খুব তাতে বাধিত হব। I want to put the entire যে মূল যে বাইলাইনটা ছিল, I want to put it on its head. আমি চাই যে আমার নেক্সট বইটা একজন প্রকৃত লেখক পড়ুক, এবং এটা আমি এবার খুব স্বার্থপর কারণে বলছি। কেন? প্রথমত, যে কোনো প্রকৃত লেখক আজকের দিনে
তার একটা ফলোয়িং আছে। সে আমার বইটা যদি পড়ে, সেটা নিয়ে কোনো মন্তব্য করে, এমনিতেই আমার প্রচার হবে। দ্বিতীয়, আজকের যে প্রকৃত লেখক তারাও পাঠক, তারাও পড়ুয়া। And এটা আমি I know enough authors to be able to say this with some conviction. যারা প্রকৃত লেখক না, তারা পড়ুয়া, তারা সত্যি মানে পড়তে চায় এবং কোনটা ভালো বই কোনটা খারাপ বই সেটা বোঝে। কোনো প্রকৃত লেখক যদি আমার 400 পাতার বই পড়ে না, তার মন্তব্য করার দরকার নেই, তাতেই আমি উঠে গেছি। তৃতীয়, প্রকৃত লেখকরা দে আর অলসো প্রলিফিক কলামিস্টস। তারা সম্পাদনা করেন, তারা রিভিউ লেখেন, তারা ইন্টারভিউ নেন, তারা সাংবাদিক। সেরকম লেখক যদি আমার বই পড়ে, একদমই তাই। হ্যাঁ, মানে অন্য জায়গা থেকে বলছি, এই লেখকদের বই পড়ার হিসেবে বিদেশে এটা বহুদিন ধরে চালু যে ম্যানুস্ক্রিপ্ট লিখলে কখনো জুনিয়র লেখক একজন সিনিয়র লেখকের কাছে নিয়ে যেতেন, তারা পড়ে বলতেন যে বইটা কেমন। এই সোশ্যাল মিডিয়া এসে এই ইকুয়েশনটা সম্পূর্ণ ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে। আমি অভিজ্ঞতার সঙ্গে একমত যে একজন বড় লেখক, আমার লেখক বইটা পরিচিত পড়েন, আমার নিশ্চয়ই খুব ভালো লাগে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন কে বই পড়ছেন, কি বই পড়ছেন, এবং আমার বইটা কোন লেখক পড়লেন, তার কি মানে বোধের কি জায়গায় তিনি আছেন। আমার বই অমিতাভ ঘোষ পড়ছেন, খুব খুশি আছে, কিন্তু মানে উইথ নো অফেন্স মেন্ট টু দ্যাট পারসন, আমি চেতন ভগত পড়ে আমার বই পড়ে কি বললাম, আমার কিছু এসেই বিষয়টা হচ্ছে এই মানে সায়েন্স ফিকশন, মানে আজকে কি সায়েন্স ফিকশনের দীপ ঘোষ যা লেখেন সেটা জাজ করবেন এমন একজন যিনি আজকে যে কোনো জিনিসে একটু বিজ্ঞান খুলে দিয়েই ওটাকে সায়েন্স ফিকশন বলে চালিয়ে দিচ্ছেন, এরকম কেউ না। দীপ ঘোষ চাইবে যে ঠিক আছে, আমার বইটা যদি কোনোদিন অ্যাসিমভ বলে ভালো বলতেন। বিষয়টা হচ্ছে এইখানে, মানে খেলাধুলোর জগতে একটা জিনিস চালু আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার থেকে বেটার কারোর সঙ্গে খেলেন, তাহলে আপনার খেলাটা উন্নত হবে। সমস্ত জীবনের ক্ষেত্রে এটা সত্যি, এবং সাহিত্যের ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই। দেবকুমার যেটা বললো, এই যে অভিজ্ঞ বলেছে আমার লেখা তোমার একটু বড় মানুষ পড়লে এবং আল্লাহকে বড় লেখক ও বললো, এই বিখ্যাত উক্তিটা রবীন্দ্রনাথের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে। শরৎবাবুর সঙ্গে বিভিন্ন মানুষ কথা বলছিলেন, ওনার পাবলিশাররা, আমি তোমাদের জন্য লিখি, উনি আমাদের জন্য লেখেন, রবীন্দ্রনাথ বলছিল। তো ইট বেয়ার্স আ সিমিলার অ্যানালজি, কে কার জন্য লেখে। রবীন্দ্রনাথ সবার জন্যই লিখতেন, শরৎবাবুরা ভাবতেন যে হয়তো ওনাদের জন্য লিখতেন। এই রেসপেক্টে আরো একটা কথা আমি বলছি, মানে আমার যিনি মেন্টর ছিলেন অদৃশ বর্ধন সায়েন্স ফিকশন, হ্যাঁ, তো উনি একটা কথা খুব বলতেন যে একটা লেখা লিখে সেটা অ্যাটলিস্ট 3 মাস রেখে দাও, 3 মাস পর তুমি আবার সেই লেখাটা পড়ো, তখনই তুমি বুঝতে পারবে যে লেখাটা আরো কি কি অ্যাড করা বা ডিলিট করা দরকার আছে, কিভাবে আরো এডিট করা দরকার আছে। কিন্তু প্রবলেম হলো এখন কেউ 3 মাস তার নিজের লেখা রেখে আর ফেলে দেয় না। মানে আমাকে এক্ষুনি ওই যেটা বললেন যে রেকগনিশনটা আমাকে এক্ষুনি পেতে হবে, এক্ষুনি আমার চাই এটা। মানে ইভেন অ্যাজ এডিটর আমি দেখেছি যে আমাদের যে একটা টাইমলাইন থাকে যে অ্যাটলিস্ট একটা লেখা পাঠালে 3 মাস ওয়েট করতে হবে, সেটার পর আমরা এডিট করে সেটা নিয়ে আমরা কথা বলবো রাইটারের সঙ্গে, কিন্তু অনেকেই ওয়েট করতে চান না, মানে তার আগে আরো অন্য কোথাও পাঠিয়ে দিয়ে, আরো অন্য কোনো পাবলিশারের কাছে পাঠিয়ে দিয়ে। মানে আমি এরকম দেখেছি যে আমার কাছে কোনো একটা বইয়ের ম্যানুস্ক্রিপ্ট এসছে, সেটা আমি বলেছি যে আমাদের 3 মাস লাগবে, এটা আমরা নিজেদের আমরা দেখে আমরা কথা বলবো 3 মাস পর। আমি দেখেছি 1 মাসের মধ্যে সেই বইটা বেরিয়ে গেছে অন্য কোথাও কোনো পাবলিশারের কাছ থেকে। মানে এখন মানে পুরো ব্যাপারটাই হয়তো সোশ্যাল মিডিয়ার এটা একটা চাপ যে আমাকে মানে খুব তাড়াতাড়ি আমাকে পাবলিশ করতে হবে এবং আমাকে লাইমলাইটে থাকতে হবে, নাহলে হারিয়ে যাব। এবং অনেক নতুন লেখক এখানে মানে বিভ্রান্ত হচ্ছে, কারণ তাদের ধারণা থাকছে যে সোশ্যাল মিডিয়াটাই সব, আমার বইটা, তার কভারটা, তার দুটো রিভিউ সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ না আসছে ততক্ষণ অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ অথার আমি মানে সেই জায়গাটা আমি পৌঁছতে পারছি না। কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটা বিরাট
অংশ রয়েছে যারা বই কেনে এবং পড়ে, এবং যারা সোশ্যাল মিডিয়া, আমার মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অবভিয়াসলি আমি এখানটা জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে গেছি, সেটা হচ্ছে আমার মাইক রাখা এমনি বলছি, সেটা হচ্ছে যে লেখাগুলো যারা সোশ্যাল মিডিয়াতে লেখে এবং কারা পড়বে, রিডারদের অ্যাট্রাক্ট করতে হয় যারা সোশ্যাল মিডিয়াতে লেখে। কিরকম? শুধু যদি একটা লেখা দেওয়া হয়, মাঝখানে একটা ট্রেন্ড উঠেছিল যে আমি ছবি দেব না, শুধু লেখাটা দেব, আপনারা কারা কারা পড়বে? একটা দারুণ এক্সপেরিমেন্ট হচ্ছে, আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি যে আমি একটা লিখছি যে একটা খুব সুন্দর পাহাড়, তার মাথায় সেই চূড়োয় বরফ রয়েছে, আকাশটার রং নীল, ঠিক নিচে দিকে তাকিয়েছি যখন একটা সবুজ রঙের জঙ্গল দেখতে পাচ্ছি, সেই বনের মধ্যে দুটো হরিণ আছে, আমি এই মাত্র দেখে আসলাম, এটা আমার লেখা। আমি লিখে ছেড়ে দিলাম মার্কেটে, একদম বাজারি। আমার রিডার কারা কারা পড়বে? ওই লাইক যদি ওই বিক্রি ধরে নিই, তাহলে 8 ঘন্টার মধ্যে 10-12টা বিক্রি হলো কপি। আর আমি যখন সেকেন্ড আমার এক্সপেরিমেন্ট, আমি ছবি দিলাম একটা, ধরুন একটা ভাগীরথী শৃঙ্গ আমারই তোলা ছবি, আর একটা বনের মধ্যে হরিণ করছে ছবি, দেখলাম 8 ঘন্টার মধ্যে 20টা লাইক এসছে, মানে 20 কপি বিক্রি হয়ে গেছে ছবি দেওয়াতে। এবার আমি এক্সপেরিমেন্ট করলাম, আমার একটা ছবি যে আমি ট্রাইবে বসে কথা বলছি, আর ঠিক তার পাশে ভাগীরথী শৃঙ্গ 1 নম্বর এবং হরিণ। বিশ্বাস করবেন না, ওই ছবিটা 8 ঘন্টায় 100 কপি বিক্রি হবে। ট্রাইবে বসে আছি, ভাগীরথীর সাথে আমার দেখা সুন্দর স্বপ্নের মতো একটা পাহাড়, তার শৃঙ্গ, বরফ, কোনো কানেকশন নেই, ছবি বিক্রি হচ্ছে। কারণ অনেকটাই দেওয়া নেওয়ার মতো। তোমার ছবিতে আমি লাইক দিয়েছি, তা তুমি আমার ছবিতে লাইক দেবে। আপনি বিশ্বাস করবেন না, বাংলা লেখাতে আমার এমন কিছু লাইক বা লাভ সাইন পাই, যিনি বাংলা দূরস্থ, তিনি পশ্চিম বাংলা কোন দেখেন, বাংলা কোন বুঝতেও পারেন না। আমি বুঝতে পারি যে তার মানে আমার রিডার কারা, সেটা শেখাতে ক্লিয়ার হয়। অ্যাকচুয়ালি লাস্ট যে জিনিসটা বললো, ওই আই স্ক্র্যাচ মাই ব্যাক, ইউর ব্যাক স্ক্র্যাচ মাই, সেটা কিন্তু আমি অর্থনীতি নিয়ে এককালে মানে একটু দাবি করেছি বলে বলছি। বহু দশক আগে শিকাগো একজন অর্থনীতিবিদ, গ্যারি বেকার, who went on to win the Nobel Prize, তার এর কাজ রয়েছে, and he calls it reciprocal altruism. অ্যালট্রুইজম মানে আমি ভীষণ উদার, আমার ভীষণ দিলদরিয়া আমি মানুষ, কিন্তু তার ভেতরে একটা প্রচন্ড রেসিপ্রসিটি রয়েছে। আমি জানি, আমি বলছি না যে সম্রাট তুমি আমারটা ভালো বলো, কিন্তু আমি জানি সম্রাটের প্রচুর ফলোইং রয়েছে। আমি সম্রাটকে আজকে ভালো ভালো কথা প্রচুর বলে দিলাম, কালকে সম্রাট ছোট্ট একটা বলবে, হ্যাঁ ওটা কিন্তু ভালো বলো, এটা মাই ডিয়ার। রেসিপ্রোকাল অ্যালট্রুইজম খুব ভালো করে। যদি আরেকটু যাই, আমরা যেগুলো ফেসবুকে লেখা আসে, যেহেতু আমরা বাংলা এবং তার মধ্যে একটু আজকে রেখেছি নিজেদের, তাহলে দেখবেন রোমান্স নিয়ে খুব লেখা হয়, প্রেম নিয়ে খুব কবিতা লেখা হয়, ঠিক আছে, ভ্রমণ নিয়ে খুব লেখা হয়, কবিতা বা গদ্য বা পদ্য, গদ্য তো অনেক পরে এসছে যদিও, এগুলো নিয়ে খুব লেখা হয়, ঠিক আছে। আপনি দেখবেন যে একদম মানে পলিটিক্যাল যে ইস্যুগুলো এক্ষুনি যেটা হচ্ছে, এই মুহূর্তে যেটা হচ্ছে, এটা পেপারে বা নিউজ পেপারে বা নিউজ ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায়, সেটা নিয়ে প্রচুর লেখা হয়। কিন্তু ধরে নিন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আপনি কিছু দেখছেন আজকে ঘটে যাওয়া ঘটনা, সেটা যখন লিখতে হবে তখন আপনার পড়তে হবে। যদি ধরুন ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে আমি পড়তে পারি, আমি ইংরেজি জানিও না, অ্যাটলিস্ট আমি বিবেকানন্দ মুখোপাধ্যায়ের তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম ভাগ দ্বিতীয় ভাগটা উল্টে পড়তে পারি, দুটো পড়লে এরকম মোটা ভলিউম, ওটা তো পড়তে পারি। আচ্ছা, পড়তে ভালো লাগে না, আমি ডিজিটাল মিডিয়া, আমি ইউটিউবে গিয়ে আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইতিহাসটা শুনতে পারি, কাইজার কি করেছিল। ওটা শোনার পর যখন লিখতে হবে, তখন প্রথম লাইনটা লেখার পর বুঝতে হবে এবার লেখা যাবে না, আগে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা আমাকে 3 বছর ধরে পড়তে হবে, আগে রোমেলস ডায়েরি, রোমেলটাকে আমাকে জানতে হবে, তারপর আমি লিখতে পারি হয়তো। আমি বলছি যে সাবজেক্ট বা বিষয় নির্বাচনেও বোধহয় সোশ্যাল মিডিয়া খুব সহজ কিছু বিষয় নিয়ে নেয়, যেখানে আপনি বলতেই পারেন তোমার সাথে হাত ধরে গ্রে স্ট্রিটের মোড়ে হাত বললেন, এবার যার সেরকম সেই সময় গ্রে স্ট্রিটে হাত ধরে হাঁটার ইচ্ছে ছিল, সে আপনাকে লাইক দিল, আর যার ইচ্ছে হলো না, এইমাত্র প্রেমে ধোঁকা খেয়েছে, সে আপনাকে রিফিউজ করলো। আমি ছোট্ট করে কোচিং মেন্টরিং আমরা একটু হ্যাঁ প্রশ্ন আলোচনা করব, একটু জল যদি হয় আমাদের, হ্যাঁ একটু কোচিং মেন্টরিং, আমরা মানে perhaps I was being way too cynical, কিন্তু এটা একটা একদম আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম একটা গল্প বলি, মানে এটা সত্যি গল্প, তাই জন্য বলছি।
সেটা হলে সেটা হচ্ছে আইডিয়াল। কোচিং বা মেন্টরিং কাকে বলে, ইতিহাসের থেকে একটা গল্প বলছি। যদুনাথ সরকার, দিকপাল লোক, আজ থেকে 100 বছর আগে 5 খণ্ড হিস্ট্রি অফ অরঙ্গজেব লিখে গেছেন, যেটা নিয়ে আজকেও আমরা লোকেরা আলোচনা করছি, সমালোচনা করছি, তার প্রচুর তার বিতর্কিত জিনিস রয়েছে। তো জগদীশ নারায়ণ সরকার আরেকজন হিস্টোরিয়ান, নট রিলেটেড টু যদুনাথ সরকার, উনি যদুনাথ সরকারের কাছে গিয়ে মাস্টার্স টাস্টার্স করছেন, পিএইচডি করছেন। তখন যদুনাথ সরকার স্যার যদুনাথ, স্যার যদুনাথের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। যদুনাথ লেক রোডে বাড়ি, হ্যাঁ এসো বসো, রাজবাড়ি লোক। তো স্যার আমি রিসার্চ করতে চাই। বললো কি নিয়ে রিসার্চ করবেন? বললো অরঙ্গজেবের যে সেনাপতি ছিলেন মীর জুমলা, তাকে নিয়ে আমি রিসার্চ করব। যদুনাথ সরকার বলেন খুব ভালো প্রস্তাব, আমার শুধু একটা প্রশ্ন আছে, তুমি ফার্সিটা কত ভালো জানো? শুধু একটা প্রশ্ন। আচ্ছা, তখন জগদীশবাবু বলছেন যে আমি তো স্যার মানে বলতে পারছি না যে ফার্সি তুমি জানেন না। তো যদুনাথ সরকার বললেন আচ্ছা, কোনো মন্তব্য না, কোনো কটূক্তি না, কিচ্ছু না, রাগারাগি কিচ্ছু না, আচ্ছা বলে উনি উঠে গেলেন। অনেকদিন বসে আছেন, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, মানে সন্তর্পণে একটু ঘড়িটা দেখে নিচ্ছেন। বেশ অনেকক্ষণ পরে বুঝতে পারলেন যে যদুনাথ সরকার ফিরে আসবেন না। আগামী 3 বছর ধরে উনি শুধু ফার্সি, শুধু এবং শুধু ফার্সি পড়লেন 3 বছর। 3 বছর পরে যদুনাথ সরকারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, স্যার আপনার সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট চাই। বসো স্যার, আসলে আমি অরঙ্গজেবের সেনাপতি মীর জুমলাকে নিয়ে রিসার্চ করতে চাই। যদুনাথ সরকার খুব ভালো প্রস্তাব, তা তোমার ফার্সিটা কিরকম? এবার জগদীশ নারায়ণ উত্তরটা ফার্সিতে দিলেন এবং স্পষ্ট ফার্সিতে দিলেন। যদুনাথ সরকার বললেন এসো আমার সাথে। নিয়ে গেলেন নিজের লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে একটা চিঠি বার করলেন, সেরোফেনে র্যাপ করা, 1640s এর লেখা চিঠি, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট। এতে যদুনাথ সরকার নিজের জমিদারির এস্টেটের 1 বছর না বহু বছরের উপার্জন একজন বিলিতি এজেন্টকে দিয়ে ক্রিস্টিজের অকশন থেকে কিনে নেওয়া চিঠি। বলেন 1640s এর শেষের দিকে যখন অরঙ্গজেবের ডেকান ক্যাম্পেইন হচ্ছে, তখন অরঙ্গজেব মীর জুমলাকে এই চিঠিটা লিখেছিলেন। অরঙ্গজেব জানতেন এই কথা, মীর জুমলা জানতেন এই কথা, আমি জানতাম এই কথা। And you are the 4th person in the world, কারণ একটা গুপ্ত চিঠি ছিল তো, you are the 4th person in the world who knows this. এটা আমি তোমার জিম্মায় দিলাম। দুঃখের ব্যাপার হচ্ছে যদুনাথ সরকার নেই, এবং যদুনাথ সরকারের মতন মানুষ, এরকম জেদি মানুষ যদি কোনো ছাত্রকে বলতেন, সে বলতো অনেক হয়েছে, আমার পিএইচডিটা করে নেবো কারো কাছে, একটা কিছু নিয়ে আমার ছবি বেরোবে সোশ্যাল মিডিয়াতে। আজকাল দেখবেন এক নাম নেব না, এক জ্যোতিষ, তাকে নাকি ডিলিট দিয়েছে, এবং উইদাউট অফেন্ডিং এনিওয়ান, হ্যাঁ, সেই ইউনিভার্সিটির যার নাম বলস ব্রিজ, হ্যাঁ, তো সেটা ফলাও করে 12টা, 12:30 থেকে 1টা পর্যন্ত পীড়া দেয়। বৃহস্পতিবার শোনেন কেন, দেখেন কেন? আরে কিছু তো মজা পেতে হবে রাত্রিবেলা, হ্যাঁ। কিন্তু এই once again এই সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, পিএইচডি পাওয়া, সবাই ডক্টর, এত ইউনিভার্সিটি হয়েছে, এরপরে ইউনিভার্সিটি কিন্তু ছাত্রের থেকে বেশি হয়েছে। এবং সরকার বলছেন, আমি কোন সরকারি নাম নিচ্ছি না, সেন্টার বা স্টেট, গত 4 বছরে আমরা 35টা ইউনিভার্সিটি করেছি, বাকিরা 30 বছরে, 50 বছরে, 60 বছরে 10টা করেছিল। তো এই যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, সবসময় যে কোয়ান্টিটি বেশি হলেই যে খারাপ হবে তা বলছি না,
কারণ এখন সুযোগ বেড়েছে, কোয়ান্টিটি অনেক ক্ষেত্রেই কোয়ান্টিটি বাড়বে, কিন্তু সেটা এতটাই বাড়ছে যে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশের জায়গা থাকছে। তো আমার মনে হয় যে we will wrap it up on this note that more is not always better, but there is no harm in being more, provided we are conscious that the more has at least half of it which is worthwhile. সেইটা খুব ইম্পর্টেন্ট। তা বলে কি মানুষ লেখা বন্ধ করে দেবে? একেবারেই নয়, গাওয়া বন্ধ করে দেবে। কারণ এমন, আমি একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম স্কাল্পচার, একটি ছেলে, বাচ্চা ছেলে মানে 38-40 বছর বয়স, সাইলেন্টলি তার গ্রামে সে করে এবং তার কিছু লোক তাকে দিয়ে করায়। সে যেহেতু ভালো পোশাক পরে না বা পোশাক পরার ক্ষমতা নেই বা সবাইকে তার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, কিন্তু সে কিন্তু একটা গোল্ড মেডেলিস্ট, গোল্ড মেডেল নিয়ে তার বাড়িতে, সেটাও কিন্তু সে ফাটায় না চারিদিকে, সরি ফাটায় বললাম, ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট, কিন্তু তার কাজ দেখলেই বোঝা যায় সে কি ভালো। তো ফলে এইরকম অনেক অপরিচিত মানুষ আছে, রাদার তারা সামনে আসুক, তাদের আমরা প্রমোট করি, তাদের কথা জানি, লেখায়, গানে, কথায়, কবিতায়, শিল্পে, সেগুলো করুন। কিন্তু আমার অনেক টাকা আছে, আমি 2 লাইন লিখলে আমি একে দিয়ে বই পাবলিশ করে দিলাম, সেগুলো বন্ধ হওয়া উচিত। তো আমার মনে হয় আমারও একটু দৌড়াদৌড়ি আছে, যদি কারো আপনাদের প্রশ্ন থাকে কিছু কাউকে, আপনারা করতে পারেন, বলুন, কারণ এটা একটা গিভ এন্ড টেক হলে ভালো হয়। বলুন। আছে কিছু বলো না। আজকে আমি শ্রোতা, মানে শুনতেই এসেছি। ও, তাহলে মানে ওই বক্তা থেকে শ্রোতা বেশি, ওরকম আর কি। সেটা ভালো। হ্যাঁ বলুন। শিল্পা বলবি কিছু? সঞ্জয়? So essentially, what is the diktat or what is the conclusion? Whether it is good, bad, ugly, or it's status quo. তাহলে আমি Based on the একটা আমার topic. অভিজ্ঞতা বলি। হ্যাঁ বলো। আমি সদ্য 50 পেরিয়েছি, অর্ধশত পেরিয়েছি, তো সেই জন্য ওয়েলকাম টু দ্য ক্লাব। হ্যাঁ, থ্যাংক ইউ। কাঞ্চনজঙ্ঘা দেখলেই চিরকালই, আমি বহুবার দেখেছি, কিন্তু যতবারই দেখি ততবারই আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতে পারি। তো এরকমই কয়েক বছর আগে, 8-10 বছর আগে আমি একবার কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়েছি মেলে, তখন মেলে এসব বাঁশ ঠাস পোতা হয়নি, ক্লিন ছিল। তো দেখছি সেদিন সকালবেলা পরিষ্কার হয়েছে আকাশ, পাশ থেকে একজন এসে আমাকে জিজ্ঞেস করলেন, দাদা এটা কোন পাহাড়? আমি বললাম এটা কাঞ্চনজঙ্ঘা। বললো আচ্ছা, সবাই দেখছে, এটা ভালো, মানে সবাই দেখছে কেন? দাদা এটা বোঝানো তো খুব মুশকিল, কেন দেখছে সবাই? ভালো লাগে বলে দেখছে। তখন উনি বললেন যে এর হাইট কত? তো আমি একটা জিনিস দেখলাম, দেখুন, একটা মানুষ যখন একটা কথা বলে, সে তো পাগল নয়, তার পিছনে কিছু যুক্তি কাজ করে, মাথায় কাজ করে। হয়তো সেই যুক্তিটা আমরা বুঝতে পারি না বলে আমরা অনেক সময় তাকে পাগল ভাবি বা তাকে অশিক্ষিত ভাবি, কিন্তু সেইটারও মানে সেই জিনিসটা করারও কোনো মানে নেই, কারণ সে তার ভাবনা দিয়ে ভাবছে। নিশ্চয়ই। এবার আমি একটা জিনিস বাড়িতে এসে ভাবলাম যে আচ্ছা, একটা ভালো জিনিস করতে গেলে বা ভাবতে গেলে বা বুঝতে গেলে এটা কি নেসেসারি যে আমার তার সম্বন্ধে সমস্ত ডিটেইলটা জানতে হবে? ধরুন আমার বঙ্গোপসাগর ভালো লাগে, সাগর সবারই ভালো লাগে, সমুদ্রের সামনে দাঁড়ালে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাই, কবিতা আসে, গান পায়, কিন্তু আমরা কতজন জানি বঙ্গোপসাগরের ডেপথ কত, বা তার আয়তন কত, বা তার জলের কালার কত? ঠিক কথা। এটা কি জানা দরকার কি দরকার না? সমস্যাটা হচ্ছে আমরা না খুব তাড়াতাড়ি আজকাল কনক্লুশনে আসছি। এই যে স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে, এইখানে যে আলোচনাটা হচ্ছে সেটা ভালো কি খারাপ এটা বোঝার কিন্তু সত্যি কোনো বিচার নেই, মানে সেরকম স্ট্যান্ডার্ড নেই। যে আজকে ধরুন উনি খুব নাম করা একজন মানুষ, উনি যদি বলেন যে এটা খুব ভালো হচ্ছে, তাহলে ভালো।
আর উনি যদি বলেন যে আলোচনা ঠিক ভালো হলো না, তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা আমরা তারা ভাবি যে এটা ভালো হলো না, কিন্তু সত্যি বিচারটা কে করে বা কিভাবে করা যায়? আমি এখানে জাস্ট আপনি একটু বলি যে আপনি যেটা বলছেন বা আমরাও একই কথা বলছি, আমিও ব্যক্তিগতভাবে একই কথা বলছি। আমি বলেছি যে কিছু পার্টিকুলার সেগমেন্টে সোশ্যাল মিডিয়াতে লেখা হয় যে আমি রোম্যান্সের কথা বলেছি। আমি যদি কাউকে ভালোবাসি বা কোনো কিছু পছন্দ হয়, আমি কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি, আমি লিখবো কাঞ্চনজঙ্ঘা আমি তোমাকে ভালোবাসি। মানে এর থেকে আর স্পষ্ট ভালোবাসা হয় না। না, সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে এসে যে ধরুন আমি একটা লেখা বললাম, ঠিক আছে, আমি ধরুন কবিতা লিখলাম, আমি একটা কবিতা নিয়ে আলোচনা করলাম বা আমি একটা কথা বললাম, এবার পাশ থেকে যদি কেউ বলে তুমি রবীন্দ্রনাথ পড়ো কিনা, আচ্ছা আপনি আমাকে বলুন তো রবীন্দ্রনাথ পড়ার সাথে আমার লেখা কি সম্পর্ক? আমি সেটা বলছি, সারা পৃথিবীর সব মানুষ কি রবীন্দ্রনাথকে চেনেন? অ্যাবসলিউটলি। আমি ভালোবাসি, আমি পড়েছি, সেটা আলাদা কথা, কিন্তু যে রবীন্দ্রনাথকে চেনে না তার কি ভাবনা আসতে রবীন্দ্রনাথের আগে লেখা হয়নি? অ্যাবসলিউটলি এগ্রিড। আমি কি করে বোঝাবো তাকে? আমি বলছিলাম যে এখানে আপনি মানে আজকে যদি আমাকে সেই বিচারটা বা স্ট্যান্ডার্ডটা বা যে মাপকাঠিটা করা হয় যে এত বই পড়তেই হবে বা সেন্ট জেভিয়ার্স থেকে পাস করতেই হবে বা হোয়াটএভার, মানে হোয়াটএভার ইজ দ্য স্ট্যান্ডার্ড, মানে বেঞ্চমার্ক সেটা বাই দ্য সোসাইটি, ইফ আই ডোন্ট ফলো দ্যাট রুল, তাহলে আমি কি ভালোবাসতে পারি না? আমি অবশ্যই 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 আমি বলছিলাম এই কারণে আপনাকে কোথায় এগ্রি করছি আপনাকে, যখন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিছু লিখতে হবে, আজকের দিনে প্রতিবাদের ভাষার কথা, ফ্যাসিজম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন হয়তো তথ্যটা লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আমি সেই জায়গাটা এক্স্যাক্টলি সেই জায়গা বলছি, প্রেমের ব্যাপারে আমি একটা প্রেম কেন ভ্রমণের গল্পই বলছি। আমি এটাই বলছি আপনাকে যে দেখুন এই সেগমেন্ট গুলো খুব বেশি লেখা হয় এবং ডকুমেন্টারি এভিডেন্স নেই, কারণ ইনস্ট্যান্ট দেখা, ইনস্ট্যান্ট লেখা, এবং সেখানে রিডার কারা? রিডার সেই যে ভ্রমণ ট্রাভেলও করতে ভালোবাসে, সে কোনদিন শ্রী কেদার খান যায়নি, তার বহু বছর ইচ্ছে, এখন তার 76 বছর বয়স, কোমর ভেঙে গেছে, কেদার খান কোনদিন যায়নি। যে ছেলেটা লিখছে 7বার কেদার খান গেছে, সে নতুন রাস্তা বলছে মন্দাকিনী নদী ধ্বংস করে দেওয়ার পর কি করে নিমচলি দিয়ে ওপরে উঠতে হয়, সে হতবাক হয়ে পড়ছে, সে ছবি মেলাচ্ছে, কোনো আপত্তি নেই। আমি সেই জায়গাটাই বলছি আপনার সাথে ফুললি এগ্রি যে কথা ঘুরিয়ে বললেই যে ভালো হবে তা নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের হুমায়ুন আহমেদ। বাংলাদেশের হুমায়ুন আহমেদ একটা এই যে নিজের মতন করে দেখলে আমি নিজের মতন করে ভালোবাসবো, নিজের মতন করে দেখবো, কোনো বেঞ্চমার্কটা আমাকে গভর্ন করবে না। আমরা তুইও পড়েছিলি দেবু, আমরা পাঠ সংকলনে পড়তাম স্কুলের শেষের দিকে, জানি না আজকাল আর পড়ায় কিনা, এই 70-এর দশকে আমাদের পথের পাঁচালীর গল্পটাই, ওটার টাইটেল ছিল র্যাপিড রিডিং এ অচেনার আনন্দ। অপু দুর্গা দৌড়ে ট্রেন দেখতে যাচ্ছে, ট্রেন তো বহু আগে আবিষ্কার হয়ে গেছে, ট্রেনে মানুষ চড়ে বুড়ো হয়ে গেছে, কিন্তু ওই গ্রামের পথে অপু আর দুর্গা কোনোদিন ট্রেন দেখেনি, ও দেখতে যাচ্ছে। পিসটার নাম অচেনার আনন্দ এই জন্যই ছিল যে তলায় বিভূতিভূষণ ওই জায়গাটা লিখছেন যে ট্রেন কে কবে চড়েছে, ট্রেন কবে আবিষ্কার হয়েছে, ওগুলো বড় কথা নয়, আমার কাছে এটা প্রধান, এটা প্রথম, আর আমার কাছে এটা অচেনার আনন্দ। আমার নিজের দেশে আমি কলম্বাস, আমি আবিষ্কার করলাম ট্রেন। টু মি I have discovered that a row of cars which are joined together puffing away, সেটা আমার আবিষ্কার, অন্য কেউ করেছে কিনা আমার কাছে বড় নয়, তাতেই আমার আনন্দ। ঠিক আছে, I think we have had a very stimulating kind of discussion this morning, and thanks to Shilpa, Sanjoy and the tribe, and more of their tribe, as I said earlier, should increase. আর আপনারা এসছেন, শনিবার সকালে খুব ভালো লাগলো, আড্ডা মারলাম, আবার আসবেন। থ্যাংক ইউ।